রহিম। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি যিনি চলে গিয়েছেন এবং বর্তমানে এখন যখন উপস্থিত আছেন জনাব বুরহানুদ্দিন আহমেদ, আপনাদের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং সভাপতি, তারপরে আছেন আপনার বর্তমানে আছেন আমাদের মোহাম্মদ আলী অ্যাডভোকেট সাহেব এবং আপনাদের কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সামনে সমাগত আমার আইনজীবী ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে সকল বক্তা যে বক্তব্য দিয়েছেন, আমি সেই বক্তব্যের আর পুনরাবৃত্তি করব না, যেহেতু এখানে আজকে আমাদের একজন যাকে অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি করা হয়েছে, সৈয়দ নজরুল ইসলাম, অত্যন্ত মাটির মানুষ, যাকে দেখলে সবসময় আমাদের মনে হয় আমাদের আইনজীবী অঙ্গনের একজন শ্রেষ্ঠতম নিবেদিত আইনজীবী ছিলেন সানাউল্লাহ মিয়া। তার সাথেই তিনি কাজ করতেন এবং আজকে আরেকজন বিদ্যুৎ এই সদস্য জনাব আবুল কালাম, ওনাদেরকে এই সম্বর্ধনার জন্য আমি স্বাগত জানাচ্ছি। আর সবচেয়ে বড় অনুষ্ঠানটি আমার দৃষ্টিতে যেটা মনে হয়, নবীন আইনজীবীদের সম্বর্ধনা হচ্ছে সবচেয়ে বড় অনুষ্ঠান। কেন? আমি প্রথমে আপনাদের বলতে চাই কেন আমি এবং আপনারা আইনজীবী হতে চান। আইনজীবী হতে এত প্রফেশন থাকার পরও আইনজীবী হন কেন? আর আইনজীবী হওয়ার পর সবাই একটি কথা মানুষকে বলে, আইনজীবীরা মিথ্যা কথা বলে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানায়। আসলে কি তাই? না, সম্পূর্ণ মিথ্যা। আইনজীবী তিনি এমন একজন ব্যক্তি যে জগতের মধ্যে মিথ্যা ভ্রান্তির মধ্য দিয়ে নেবিচার থেকে যে বঞ্চিত হচ্ছে, তার নেবিচার নিশ্চিত করার জন্য সত্য উদ্ঘাটন করা একমাত্র ব্যক্তি হচ্ছে আইনজীবী। এই সত্য উদ্ঘাটনের মধ্য দিয়ে এই দেশ এবং জাতিকে নেবিচার দেওয়ার যে প্রক্রিয়া, সেটার অন্যতম ব্যক্তিত্বই হচ্ছে আইনজীবী। একটি উদাহরণ দিয়ে আমি বলি, আইনের উদাহরণ দিয়ে বলি। একটি এলাকায় একটি মসজিদ, যেই মসজিদের সমস্ত লোকেরা ওই মসজিদে নামাজ পড়ে, ওই মসজিদে যাওয়ার রাস্তা একটি এবং আসার রাস্তাও একটি। ফজরের নামাজে সবাই মসজিদে গেলেন এবং সেখানে 50 জন মুসল্লি। আপনারা ভালো করে জানেন ফজরের নামাজে সুন্নত আগে হয়, ফরজ নামাজটা পরে হয় ইমাম সাহেব। যখন বের হয় সবাই একসাথে বের হয়। একসাথে বের হওয়ার পর ওনারা দেখতে পেলেন একজন ব্যক্তি, তার শরীরে রক্তাক্ত কাপড় এবং তার হাতে একটি রক্তাক্ত তরবারি। তিনি একটা মানুষকে ধরে তাকে একটা লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে আছেন। ওই ব্যক্তির সমস্ত শরীর রক্তাক্ত, মনে হচ্ছে অর্ধমৃত প্রায়। এই লোকটিকে এই 50 জন লোক সবাই চিনে। তারা যখন মসজিদ থেকে সামনে এসে দেখলেন এই তরবারি দিয়ে এই লোকটাকে হত্যা করে ফেলেছে, তখন সবাই তাকে বললেন, চিৎকার করে বললেন, এই তুমি দাঁড়াও। সে তখন কি করলো? লাশটা এবং তরবারিটা ফেলে দিয়ে তিনি পালিয়ে গেলেন, দৌড়ে পালিয়ে গেলেন। এখন আইনের ভাষায় আছে, যদি একজন ক্রেডিবল সাক্ষী হয়, যদি একজন সাক্ষীর সাক্ষ্য যদি সঠিক হয়, তাহলে একটা ব্যক্তিকে এই জায়গায় মৃত্যুদণ্ড দেওয়া যায়। সুতরাং ক্রেডিবল সাক্ষী একজন হলেও বিচারক তা করতে পারে। তাহলে এই ব্যক্তিত্ব যিনি পালিয়ে গিয়েছেন, পরবর্তীতে ধরা পড়েছেন, তার তো মৃত্যুদণ্ড হওয়ার কথা। কিন্তু একজন আইনজীবী
এই বিষয়টাকে সম্পূর্ণভাবে উল্টিয়ে দিলেন। কিভাবে উল্টালেন? তিনি যে মেডিকেল এক্সামিনেশন করার পর এবং কেমিক্যাল এক্সামিনেশন করার পর তিনি সেখানে দেখালেন যে তরবারির রক্ত এবং ওই ব্যক্তি আসামির কাপড়ের রক্ত আর যেই ব্যক্তিটা মৃত ব্যক্তি তার রক্ত এক না, দুটা ভিন্ন। মৃত ব্যক্তির রক্ত মানুষের রক্ত, আর এই ব্যক্তির তরবারি এবং কাপড়ের রক্ত হচ্ছে গরুর রক্ত। এই সত্যটা তিনি উদ্ঘাটন করেন। এই সত্যটা উদ্ঘাটনের মাধ্যমে দেখা গেল ওই ব্যক্তি একজন কসাই। সে ভোরবেলা আপনার গরু জবাই করে যখন ফিরছিলেন তখন তিনি দেখতে পেলেন একজন মানুষ কাতরাচ্ছে। ওই মানুষটাকে চিহ্নিত করার জন্য, তার চেহারাটা চেনার জন্য সে তাকে টেনে লাইট পোস্টের সামনে আনলেন। তখনও কিন্তু বাতি জ্বলছে। যখন তিনি লাইট পোস্টের সামনে আসলেন ঠিক তখনই 50 জন মুসল্লি নামাজ পড়ে একসাথে প্রসিড করলেন। তারা সবাই তাকে দেখলেন এবং দেখার পর তাকে যখন ধরতে গেলেন তখন তিনি পালিয়ে গেলেন। তাহলে প্রশ্নটা হলো তিনি পালালেন কেন? তিনি পালালেন এই কারণে ওই মুহূর্তটা, যেই জিনিসটা সবার মনে সন্দেহ জেগেছে, তাকে ধরতে পারলে হয়তো আরেকটা মার্ডার হয়ে যেত, তাই তিনি পালিয়ে গেলেন। তাহলে কি দাঁড়ালো? যে জিনিসটা আমরা দেখতেছি সেই জিনিসটা সঠিক নাও হতে পারে। এই সঠিকতা মেনে যদি তাকে শাস্তি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে দেখা যাবে একটা বিনা কারণে বিনা দোষে যদি মৃত্যু হলো। তাই আইনজীবীদের প্রধান কাজই হচ্ছে আপাতত দৃষ্টিতে যাকে সত্য মনে হয়, চূড়ান্ত বিশ্লেষণে তা সত্য নাও হতে পারে। এই হচ্ছে আইনজীবী হওয়ার সবচেয়ে বড় কারণ। দ্বিতীয় যে কথাটা বলবো, একজন আইনজীবী মান, সম্মান, ইজ্জত কতটুকু। আমরা যারা ম্যাজিস্ট্রেট কোর্টে যাই, আমরা ওই ব্যক্তিকে ইউর অনার বলে সম্মান করি। আসলে কি আমরা ওই ব্যক্তিকে ইউর অনার বলছি? না, আমরা বলছি ওই চেয়ারটাকে। কারণ ওই ব্যক্তি একজন আইনজীবীর সমকক্ষ নয়। কেন সমকক্ষ নয়? এই ব্যক্তির আদেশের বিরুদ্ধে আপনি যখন জেলা জজে যাচ্ছেন, তারই আদেশের বিরুদ্ধে ওই ব্যক্তির ওই সমকক্ষ ক্ষমতা নাই আপনার প্রতিপক্ষ হিসাবে দাঁড়ানোর, বক্তব্য দেওয়া। তাহলে ওই ম্যাজিস্ট্রেট যাকে আপনি ইউর অনার বলছেন, ডিস্ট্রিক্ট জজে এসে আপনি তার উপরের অবস্থান থেকে সে আপনার সমকক্ষ হতে পারছে না। তেমনি ভাবে যখন আপনি হাইকোর্টে যাচ্ছেন, ডিস্ট্রিক্ট জাজ আপনার সমকক্ষ হিসাবে আপনার পাশে দাঁড়াতে পারে না। আবার যখন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন, তখন কিন্তু হাইকোর্টের জাজও আপনার সমকক্ষ হতে পারে না। আবার যখন আপনি সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে কোর্ট অফ প্রেসিডেন্টের কোর্টে যাচ্ছেন, তখন চিফ জাস্টিসও আপনার সমকক্ষ হতে পারে না। তার সেখানে আপনার বিপক্ষে দাঁড়ানোর কোনো সমকক্ষতা নাই, অধিকার নাই। এই হচ্ছে একজন আইনজীবীর মান, সম্মান, ইজ্জত। এটাই আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সত্য। যেই কারণে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন আইনজীবী। একজন প্রেসিডেন্ট বলেন, পৃথিবীর যেই কেউ বলেন, তার বিপদের সময় সে আইনজীবী ছাড়া কোথাও মুভ করতে পারে না, কারণ আইনজীবীকে তাকে নিতে হয়। আর একজন আইনজীবী হচ্ছে
পৃথিবীর সবচেয়ে ইনকামিং পার্সন। একজন ব্যক্তির থেকে তার ফি 5,000 টাকা হবে না 5 কোটি টাকা হবে, এটা নির্ধারণ করার মালিক সে স্বয়ং। কোনো আইন এটা নির্ধারণ করতে পারে না। তাহলে আইনজীবী হচ্ছে এই জায়গা। এই প্রক্রিয়াটা যদি বজায় থাকে, আমাদের যাদের আজকে আমরা যাদেরকে স্বাগত জানালাম, এই জিনিসটা যদি থাকে, এই হচ্ছে আইনজীবীর মান এবং সম্মানের জন্য। এই জিনিসটাকে যদি আমরা বলতে পারি, তাহলে এই জিনিসটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে আমাদের দেশে আইনের শাসন গড়ে উঠবে, আইনজীবী হওয়ার সমস্ত জিনিস সেখানে থাকবে। তাই আজকে এই যে আপনাদের শিক্ষক জনাব মনিরুজ্জামান সাহেব এবং অন্যরা আপনাদেরকে যেভাবে গড়ে তুলেছে, এই গড়ে তোলার ক্ষেত্রে তাদের অবদান অত্যন্ত বেশি। তবে একটি প্রশ্ন আছে, এই যে মনিরুজ্জামান সাহেব ভালো শিক্ষক কেন হলেন, অন্যরা ভালো শিক্ষক হলেন কেন? ভালো শিক্ষক হতে হলে একবারে একটা ক্লাসে অত্যন্ত ব্রিলিয়ান্ট ছাত্র থাকে, যাকে বলি আমরা সম্মুখ ভাগের ছাত্র, আবার কেউ থাকে পশ্চাৎগামী ছাত্র। শিক্ষক যদি এই ভালো শিক্ষক ছাত্রদের অনুপাতে বক্তব্য দেয়, তাহলে নিম্নের ছেলেরা বুঝবে না। আবার যদি সে নিম্নগামী ছাত্রদের সাথে উচ্চগামী ছাত্রদের ওই বক্তব্য দেয়, তাহলেও তারা থাকবে না। একজন ভালো শিক্ষক তিনি, যিনি নিম্নগামী এবং পশ্চাৎগামী এবং প্রথমগামী ছাত্রদেরকে মিলিত করে যিনি যখন একটা বক্তব্য দিতে পারেন, তিনি হচ্ছেন একজন শ্রেষ্ঠ শিক্ষক। এই শ্রেষ্ঠ শিক্ষকতার জন্যই আজকে আপনাদের কলেজ উন্নত হয়েছে। আপনারা আজকে ব্যারিস্টার করেছেন আপনাদের এই কলেজ থেকে। আজকে সুপ্রিম কোর্টে আপনারা 44 জন ছাত্রকে সুপ্রিম কোর্টের মেম্বারে পরিণত হয়েছে। আপনাদের এই সম্মান, ইজ্জত সমস্ত কিছু রাখার মালিক হচ্ছেন আপনারা। আপনাদের এই কথাও মনে রাখতে হবে, একজন বিচারকের চাইতে লয়ারের সম্মান 1000 গুণ বেশি। কখনো একজন বিচারকেরও লয়ারের সম্মান হতে পারে না। আমার এখনো মনে পড়ে, এই যে আমি দুর্নীতি দমন এই যে কোর্টে, ডিভিশনাল কোর্টের বিচারক আমার সাথে কিছু একটা বিষয় নিয়ে কথা বলছে। আমি তাকে বলেছিলাম, ইউর অনার, ইউর পাওয়ার ইজ অনলি to grant injunction or not, either to grant bail or not, but to make out a case, it is the capacity of the lawyer. What I will bring, you are bound and legally bound to write it. আমি তাকে আর কেরানি বললাম না। লয়ার যা বের করে আনবে, যে জিনিসটা ক্ষুদ্র সমস্ত কিছুতে বের করে আনবে, সাক্ষীকে জেরা করে, এই বিচারকটা কেরানির মতো লিখতে হয়। সুতরাং একটা কেসকে বানানোর এবিলিটি, কি করা হবে না করা হবে, দিস ইজ দি টোটাল ক্যাপাসিটি অফ দি লয়ার। এবং কোনো বিষয়ে কোনো রকম ব্যাখ্যা উত্থাপন করার সমস্ত কিছুই লয়ার। এবং বিচারক যে বিচার দিতে পারে, তাও হচ্ছে লয়ারের বক্তব্যে এবং তার জ্ঞান গর্বতাকে সারমর্ম করে বিচারক লেখে। তাই যেখানে লয়ারের মর্যাদা বেশি, তার লেখাপড়া বেশি, সেখানে বিচার ব্যবস্থা সবচেয়ে উন্নত। আমি প্রত্যাশা করি আপনারা সেইভাবে আলোকিত হয়ে উঠবেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।